গুড মর্নিং। আশা করছি সবাই ভালোই আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। গত 3 দিন আপনাদের সাথে একটাও ব্লগ শেয়ার করা হয়ে ওঠেনি। 3 দিন পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আসলে বিশেষ কারণেই বাপের বাড়িতে গেছিলাম, 3 দিন ওখানে ছিলাম। কী কারণে সেটা অবশ্যই আপনাদেরকে বলছি। তার আগে চলুন আপনাদেরকে কিছু জিনিস দেখাই। বাপের বাড়ি থেকে গতকালকে ফেরার পথে এই জিনিসগুলো নিয়ে এসেছি। আসলে কি বলুন তো, এর আগে তো আমি একটা চাপা গাছের কাটিং করেছি, তো ওটা করার পরে মনে হলো আরও কিছু গাছের কাটিং আমি করব। সেই জন্য বাপের বাড়ি থেকে 3 রকমের জবা গাছের ডাল আমি কেটে নিয়ে এসেছি। একটা সাদা, লাল আর তার সাথে অফ হোয়াইট কালারের যে জবাটা হয়, মানে এগুলোই কিন্তু সব দেশি ভ্যারাইটির জবা নিয়ে এসেছি। আর তার সাথে নিয়ে এসেছি পাশের বাড়ি থেকে 2টো আলামুন্ডা ফুলের গাছের কাটিং। তো তার সাথে আরেকটি করবি গাছের কাটিং এনেছি, করবির ডাল কেটে এনেছি। ওটা কিন্তু আসার পথে রাস্তায় দেখেছি, সেখান থেকেই নিয়ে এসেছি। আর ওই যে দেখতে পেলেন আমার চাপা গাছের কাটিংটা কিন্তু অনেকটাই পাতা ছেড়েছে, বেশ কয়েকটি পাতা ছেড়েছে। তার সাথে একটা পাতা কিন্তু বেশ বড় হয়েছে। ওই চাপা বা কাঠগোলাপ গাছের ডাল কাটিং করার সময় আমি কিন্তু একটাও বড় পাতা রাখিনি। 2-3টে একদম কচি ছোট ছোট পাতা ছিল, তবে সেখান থেকেই একটা পাতা দেখুন ভালো মতন বড় হয়েছে। আর বাকি কিন্তু ছোট ছোট পাতাগুলো গ্রো করছে আস্তে আস্তে। তো ওটা দেখেই মনে সাহস হয়েছে বলে এই ডালগুলো আমি নিয়ে এসেছি। আর ভাবলাম যে একসাথেই এগুলোকে আমি বসাবো। ডালের কাটিংগুলো বসানোর আগে আমি কাটিংগুলোকে একটু রেডি করে নিচ্ছি। কাটিংগুলোকে বসানোর আগে যে বড় বড় পাতা থাকে, তার সাথে ফুল থাকে ডালে, সেগুলো না কেটে দিতে হয়, এটাই হচ্ছে নিয়ম। তো প্রত্যেকটা ডাল থেকে আমি ফুল আর বড় বড় পাতাগুলো কেটে দিয়েছি, 2-1টা ছোট ছোট পাতা রেখে দিয়েছি। তার সাথে কাটিং করা ডালগুলো কিন্তু 45 ডিগ্রি কোণ করে কেটে তবেই বসাতে হয়, তো সেটাও করে নিয়েছি। জানেন তো, গত 3 দিন ধরে বাড়িতে ছিলাম না বলে বাড়িঘরের যেমন অবস্থা, আমার গাছগুলোর অবস্থাও বেহাল। এসে দেখছি ঘরের যে গাছগুলো ছিল সেগুলোর পাতাগুলো কেমন যেন শুকিয়ে শুকিয়ে আসছে। ওগুলোর না একটু রোদের প্রয়োজন আছে। মাঝে মধ্যে মানি প্ল্যান্ট বলুন বা ওই স্পাইডার প্ল্যান্ট বলুন, যদি ঘরে থাকে সেগুলোকে একটু রোদে দিতে হয়। সেই জন্য ভাবলাম যে আজকে সারাটা দিন গাছগুলোকে একটু রোদে দিয়ে রাখি। আজকে প্রত্যেকটা গাছের আরও একটি ট্রিটমেন্ট করব। আসলে অনেক দিন কোনো ফাঙ্গিসাইড দেওয়া হয় না গাছগুলোতে। ঘরে যে মানি প্ল্যান্ট গাছটা ছিল সেটাতে দেখছি কেমন একটা শুকনো শুকনো ভাব চলে এসেছে। অনেক সময় ফাঙ্গাস ইনফেকশন হলেও এটা হতে পারে। তো সেই কারণে ভাবলাম আজকে প্রত্যেকটা গাছেই একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেব। তার আগে জামা কাপড়গুলো কেচেছিলাম, সেগুলো নেড়ে দিয়ে আসলাম। অন্তত পক্ষে মাসে একবার করে যদি এই ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়া হয় গাছগুলোতে, তাহলে কিন্তু ফাঙ্গাস সংক্রমণের হাত থেকে গাছগুলো অনেকটা বেঁচে যায়। আমি ফাঙ্গিসাইড হিসাবে সাফ যেটা হয় সেটাই ব্যবহার করি। আর এটা না অনেক দিন চলে যায়। গাছ লাগানোর সময়ও মাটির সাথে কিছুটা করে মিশিয়ে দিই, সাথেই মাঝে মধ্যে স্প্রেও করে দিই। তো আমি ওই 1 লিটার জলে 1/2 চামচ গুলে নিয়েছি, তারপরে প্রত্যেকটা গাছে সুন্দর মতো স্প্রে করে দিচ্ছি। আর আজকের ওয়েদারটা দেখুন, সকাল থেকেই কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে। আর এই সময়টায় এত হাওয়া দিচ্ছে যে স্প্রে করার সময় ওই স্প্রে করা জলগুলো আমার দিকে ছিটে চলে আসছে। আর আমার এটাই বিরক্ত লাগছে, তার কারণ এই ফাঙ্গিসাইডটা জানি না বিষাক্ত কি না, যদি কোনো রকম ক্ষতিগ্রস্ত হই, ওই জন্য বারবার সরে যাচ্ছি। আবার হাওয়াটা একটু কমলে এসে গাছগুলোকে স্প্রে করে দিচ্ছি। গতকালকে রাতের দিকে একটু বৃষ্টি হয়েছে, তবে না গরমটা সেরকম একটা কমেনি, বেশ গরম আজকেও আছে। আজকে খানিকটা মেঘলা, খানিকটা রোদ্দুর আর একটু হাওয়াও আছে, তবে কিন্তু গরম একটুও কমছে না, প্রচণ্ডই গরম আছে বলতে পারেন। এবার বলি যে গত 3 দিন আপনাদের সাথে কোনো ব্লগ কেন আমি শেয়ার করতে পারিনি। গত 3 দিন আমি বাপের বাড়িতে ছিলাম। আমার বোন গত পরশুদিন চলে গেল জলপাইগুড়ি। আসলে ওর পোস্টিং হলো জলপাইগুড়িতে। আপনাদের সাথে আগে কোনো একটা ব্লগে আমি বলেছিলাম আমার বোন ব্যাংকে চাকরি পেয়েছে। তো বেশ কয়েকদিন ওর ওই ট্রেনিং চলছিল কলকাতাতে। তো ট্রেনিং শেষে গতকালকে ওর হচ্ছে জলপাইগুড়ি যাওয়ার কথা। তো পরশু
পরশুদিন জলপাইগুড়ির জন্য ও বেরিয়ে গেছে, আর গতকালকেই ও পৌঁছে গেছে, আর আজ হচ্ছে ওর জয়নিং। তো সেই কারণে আমি ওর সাথে দেখা করব বলেই বাপের বাড়িতে গেছিলাম, কারণ ও হয়তো এর মধ্যে আর আসতে পারবে না এদিকে, ওর হয়তো এখনও 4-5 মাস সময় লাগবে ওখান থেকে বাড়িতে ফিরতে। তো সেই কারণে ভাইও গেছে ওর সাথে, ভাইও থাকবে ওর সাথে। তো ভাই আর বোনের সাথে অনেক দিন দেখা হবে না, তাই জন্যই আমি বাপের বাড়িতে গেছিলাম। আর বাপের বাড়িতে গিয়ে মোটামুটি ওই 3 দিন মতন আমি কাটিয়ে এসেছি। আর গতকালকে মা আমাদেরকে সাথে নিয়ে এই বাড়িতে এসেছে। আজকে মা আমাদের বাড়িতেই আছে, তবে মা বিকেলের দিকে বলছে বাড়ি ফিরে যাবে। আর এই সারাটা দিন মাকে পেলাম, মা আছে, সেই জন্যই ভাবলাম যে ঘরে তো প্রচুর ধুলো ময়লা জমে গেছে এই 3 দিনে, তো ভাবলাম ভালো মতন ডাস্টিং ক্লিনিংটা করে নিই। যেহেতু মা আছে তাই কোনো চিন্তা নেই, মা অনেকটা কাজে হেল্প করে। তবে ওই বাড়িতে তো মায়ের কোনো হেল্পিং হ্যান্ড নেই, মাকেই সবটা সামলাতে হয়। সেই জন্য মাকে বললাম যে মা, তোমাকে আমার কোনো কাজ করে দিতে হবে না, সবটা আমি করব, তুমি শুধু আমার মেয়েকে একটু সামলে নিও। তো মা মিছরিকে আজকে সারাটা দিন সামলে নিচ্ছে, যে কারণে আমি শান্তি মতন ঘরের কাজগুলো করতে পারছি। জানেন তো, 2 দিনও যদি বাড়িতে না থাকি এত ধুলো ময়লা জমে যায়, মনে হয় যেন কতদিন বাড়িতে ছিলাম না। আর আমরা তো অনেক সময় ব্যস্ততার কারণে বা সময়ের অভাবে কোথাও থেকে ঘুরে এসে সেই এক্সট্রা যে ময়লা ধুলো হয় সেগুলো পরিষ্কার করার সময় পাই না, যে কারণে না সেটা আরও বেড়ে যায়, আস্তে আস্তে প্রচুর ময়লা হয়ে যায় ঘরে। এই জন্য কোথাও থেকে ঘুরে আসার ঠিক পরের দিনই আমি চেষ্টা করি ঘরগুলোকে ভালো মতন ডাস্টিং করে নেওয়ার। একটু কোনায় কোনায় ঝুল পড়ে, একটু এদিক ওদিক ধুলো পড়ে, তো এগুলোকে যদি এখনই পরিষ্কার না করে নিই তাহলে কিন্তু অনেকটা ময়লা জমে থাকবে। আর ঘরে ময়লা জমা মানেই ঘরের জন্য সেটা খারাপ, তার সাথে ঘরে থাকা মানুষগুলোর জন্যও খারাপ। সেই জন্য আমি ভালো মতো করে আজকে আগে ডাস্টিং করে নিয়েছি। বিছানা চাদরটা তুলে ফেলেছি, যেহেতু এই 3 দিন ধরে পাতা ছিল। আর ডাস্টিং করার পর তো বিছানা চাদরটা এমনিতেই ময়লা হয়ে গেছে। তারপরে ডাস্টিং হয়ে যাওয়ার পর আমি এখন ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। সকালবেলা এই কাজগুলো করতে গিয়ে প্রচণ্ড গরম লাগছে, কিন্তু আমাকে করতেই হবে এগুলো, মনের মধ্যে আমি স্থির করে নিয়েছি। গতকাল রাতেও আমি ভেবে রেখেছি সকালে কি কি কাজ করব, মানে একটা শিডিউল করে নিয়েছি। না হলে না, ওই যদি আগে থেকে না ভেবে রাখি যে সকালে উঠে কি কি কাজ করব, তাহলে ঘুম থেকে ওঠার পরে মাথায় আগে ভাবনা চিন্তা করতে হয় যে কোনটা আগে করব কোনটা পরে করব। এই জন্যই আমি সবসময় যখন দেখি কাজটা একটু বেশি, আগের দিন রাতে সবটা ভেবে নিই, সবটা শিডিউল করে নিই। আর যেহেতু মা আছে এই সুযোগটা আমি পাবো না, মা না থাকলে আমার করতেই হতো, তবে সেটা করতে আরও আমার কষ্ট হতো মিছরিকে সামলে। মিছরিকে আজকে আমি স্কুলে নিয়ে যাব না এই কারণেই, কারণ প্রচুর কাজ আছে। তবে মা না থাকলে সত্যি মিছরিকে সামলেই সব কিছু করে উঠতে আমি হাঁপিয়ে উঠতাম। প্রত্যেক দিন ক্লিনিং ডাস্টিং করলেও না এক্সট্রা কাজগুলো করতে আরও বেশি সময় লেগে যায়। তারপর এখন যা প্রচণ্ড গরম পড়েছে, সকালবেলা গাছগুলোর পিছনে অনেকটা সময় চলে গেছে কাটিং করতে, তারপর গাছগুলোকে যে স্প্রে করলাম এগুলো করতে গিয়ে অনেকটা বেলা হয়ে গেছে। এখন দেখুন বেশ রোদ্দুর উঠে গেছে, এখন কিন্তু আরও প্রচণ্ড গরম লাগছে। আর সকাল 8টা থেকেই আমাদের টিনের ঘরের গরম কিন্তু শুরু হয়ে যায়। 8টা বাজলেই কিন্তু টিনের হিটে ঘরের মধ্যে আর টেকা যায় না, প্রচণ্ড গরম হয় এই সময়টাতে। এখন থেকেই ধরুন বিকেল 4টে-5টা পর্যন্ত ভীষণই গরম থাকে, তারপর আস্তে আস্তে একটু একটু করে গরমটা কমতে থাকে। তবে যেই সময়টাই আমি রান্না করি, ওই ধরুন 12টা-1টার দিকে, ওই সময়টা যে কি প্রচণ্ড গরম লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে কি বলুন তো, নিচেও রান্না করলে আমি করতে পারি, নিচে তো নিরামিষ রান্না হয়, শাশুড়ি মায়ের রান্নার পরেই আমি আমিষ রান্নাগুলো করতে পারি, কিন্তু আমি এই রান্নাঘরটাকে প্রচণ্ডই ভালোবাসি। আমার এই রান্নাঘর, আমার এই সংসারটাকে আমি এত ভালোবেসে ফেলেছি, আমার আর অন্য কোথাও গিয়ে কাজ করতে বা রান্না করতে ইচ্ছাই করে না। গতকালকেই আমার বর ওই যে মটরের ডালটা ফুরিয়ে গেছে, মটরের ডাল এনে রেখেছিল, আর ডিম এনেছে, তো সেগুলোই এখন একটু আমি জায়গা মতন রেখে দিচ্ছি। এখন 3টে মতন ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি। তবে যে প্রচণ্ড গরম পড়েছে, এখন না কোনো কিছু খেতেও ইচ্ছা করছে না।
আর আমরা শনি রবি 2 দিন তো নিরামিষ খাই, তো আজ হচ্ছে সোমবার, তো আজকে সেই জন্যই মাছ আনা হবে। আমার বর বলল বাজার থেকে মাছ নিয়ে আসবে। তো ওইদিকে আমি সকালে খাওয়ার মতন টুকটাক কিছু বসিয়ে দিয়ে এসেছি, ভাত ডাল একটু ডিম সিদ্ধ, আর এদিকে এসে আমি ঘরের বাকি কাজগুলো একটু করে নিচ্ছি। এই ধরুন বিছানা চাদরটা তখন পাতা হয়েছিল না, আমি রান্নাঘরে চলে গেছি রান্নাটা বসাবো বলেই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এসে আমি এদিকে বেড কভারটা পেতে নিলাম, সাথে যে কোলবালিশের কভারটা আছে সেটাও বের করে নিচ্ছি। কোলবালিশের কভারটাও পরাতে হবে, কারণ ওটাকেও চেঞ্জ করেছি। আমার ঘরে প্রায় প্রত্যেক দিনই বেড কভার কিন্তু চেঞ্জ করতে হয়, তবে বেড কভারের সাথে সাথে কোলবালিশের কভারটা প্রত্যেক দিন চেঞ্জ করা হয় না, তার কারণ কোলবালিশের কভারটা তো সেরকম প্রত্যেক দিন ময়লা হয় না প্রত্যেক দিন চেঞ্জ করার মতন। সেই জন্য যেদিন মনে হয় যে কোলবালিশের কভারটা চেঞ্জ করতে হবে সেদিনকেই চেঞ্জ করি। বাকি দিনগুলোতে কিন্তু যেটা পরানো থাকে সেটাই পরানো থাকে। তবে সবসময় কিন্তু ওই বেড কভারের সাথে সেট করে ওই জন্য হয় না, কারণ যে বেড কভারটা সেট করা থাকে সেটা হয়তো কেচে দিই, অন্য একটা বেড কভার পাতি। তবে গরমে আমি আপনাদেরকে আগেও বলেছি যে একদম যে সফট বেড কভারগুলো সেগুলোই আমি ইউজ করছি, মানে যেগুলো একটু পুরনো পুরনো হয়ে গেছে আর সফট হয়ে গেছে সেগুলোই আমি কিন্তু ইউজ করছি। এটাও কিন্তু সেরকমই একটা বেড কভার। তো এদিকে আমি চলে এসেছি দুপুরে রান্না করব বলে, মাছের ঝোল করব। আজকে আমার বর বাজার থেকে মৃগেল মাছ এনেছে। অনেক বছর মৃগেল মাছ খাওয়া হয় না, এই বাড়িতে মৃগেল মাছ আনাই হয় না। আমি হয়তো সেই ছোটোবেলার দিকে মৃগেল মাছ খেয়েছি, মানে বড় হওয়ার পরে খেয়েছি, তবে খুব একটা বেশি মনে পড়ে না। অনেক বছর পরে বলতে পারেন মৃগেল মাছ খাবো। তবে মৃগেল মাছে খুব একটা টেস্ট ভালো লাগে না আমার, মানে রুই কাতলার মতো অতটা টেস্ট নেই মৃগেল মাছে, জানি না কেন আমার কাছে টেস্টলেস লাগে। তবে এই মাছটার দামটাও কম, বেশ অনেকটা পরিমাণেই এনেছে। তবে মাছটা কিন্তু জ্যান্ত ছিল, মানে টাটকা মাছ, যে কারণে এনেছে। মিছরি তো টাটকা মাছটাই খাই, ওকে মানে টাটকা মাছটাই খাওয়াই, তো সেই জন্য আর কি এনেছে। যাই হোক, অনেকগুলো পিস হয়েছে, যে কারণে ভাবলাম যে সকালবেলা আমি একটু মাছটা ভাজা করে নিই, তো মাছ ভাজা দিয়ে সকালে আমরা ভাত খেতে পারবো, আর বাকি মাছগুলো কিন্তু দুপুরবেলার জন্য রান্না করব। গত 3 দিন বাপের বাড়িতে গিয়ে আমি বলতে পারেন প্রায় রেস্টেই ছিলাম, সেরকম কোনো কাজকর্ম করিনি। আর বাপের বাড়িতে গেলে আমরা প্রত্যেকেই মানে রেস্টেই থাকি, খুব কমই আমরা কাজকর্ম করি। তো আজকে ভাবলাম ওই জন্য মাও আমার বাড়িতে যখন আছে মাকে কিছু করতে দেবো না, রান্নাটা কিন্তু আমিই করছি। আর মা তো আর একা হাতে রান্না করে খায়, নিজের হাতের রান্না একভাবে খায়, তো মার ভালো লাগে না, আর মার কোথাও যাওয়াও হয় না। তো যেই কারণে আমি ভাবলাম যে আজকে রান্না থেকে মার ছুটি, মাকে একদমই করতে দেবো না, মা যতই বলুক আমি করি আমি করব। তো সেই জন্য আজকে ভাবলাম আমার হাতে রান্নাই মা খাক। আর মাছের তেল ছিল মাছের মধ্যে একটু, তো মাছের তেলটা আমাদের খাওয়াই হয় না, কারণ আমার বর মাছের তেল খায় না, মানে ওকে ডক্টর বারণ করেছে মাছের তেল খেতে। তো আজকে মা আছে বলেই আমি মাছের তেলটা রান্না করছি, না হলে অন্য দিনগুলোতে কি বলুন তো মাছের তেল থাকলেও আমি ফেলে দিই, মানে নিজের জন্য আর রান্না করা হয় না, মানে শুধু আমি একা খাবো, তো বাড়িতে তো আর কেউ মাছের তেল খাওয়ার নেই, আর মিছরিকে তো দিই না, ও তো ছোটো। তো আমার বর যেহেতু খায় না সেই জন্য করাই হয়ে ওঠে না। মা আছে বলে, মাও মাছের তেল খেতে ভীষণ ভালোবাসে। আর মাছের তেলটা না আমি একটু পেঁয়াজ আর একটু বেগুন কুচিয়ে করে থাকি, মানে আমার শাশুড়ি মা এরকম করে আগে করতেন মাছের তেল, যখন আর কি আমি রান্না করতে পারতাম না, আমার শাশুড়ি মা রান্না করতেন, তো তখন ওনার কাছ থেকে শিখেছি একটু বেগুন কুচিয়ে দেওয়া, এতে করে মাছের তেলটা একটু পরিমাণেও বাড়ে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে বেগুন দিলে। আপনারা কে কে বেগুন দিয়ে খান বলবেন কমেন্ট করে, বা কেউ যদি না খেয়ে থাকেন খেয়ে দেখবেন, মাছের তেলটা বেশ একটু মাখো মাখো ভাব হয়, খেতে বেশ লাগে। তো এদিকে আমি মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, আর আজকেও একদম নর্মালি মাছের ঝোলটা করব, কারণ আজকেও ভীষণ গরম, এই গরমে খুব বেশি স্পাইসি খাবার একদমই খেতে পাচ্ছি না, বা খাওয়া উচিতও না। আর আজকে মাছের ঝোলে শুধুই আলু দিচ্ছি, আর নিরামিষ তরকারি দেবেন শাশুড়িমা নিচ থেকে, সেই জন্য যেহেতু 2-3 রকমের নিরামিষ তরকারি হয়েছে, তাই আর বিশেষ কিছু সবজি মাছের ঝোলে দিইনি, শুধু আলুটাই দিয়েছি। আমার মনে হয় মৃগেল মাছটা একটু আলু বেগুন দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, সাথে ভাজা মশলা দিলেও মন্দ হয় না। আমার শাশুড়িমা তো বেশিরভাগই দেখতাম মাছের ঝোল ভাজা মশলা দিয়ে রান্না করতেন, তবে মাছের ঝোলে ভাজা মশলা আমার খুব একটা ভালো লাগে না, খুব কম মাছেই ভালো লাগে, যেমন ধরুন বাটা মাছে একটু ভাজা মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে। তবে এই মাছটাতেও হয়তো ভালো লাগতো, আর আলু বেগুন দিয়ে করলে বেশি ভালো লাগতো, কিন্তু আমি আজকে বেগুন দিইনি, শুধু আলুই দিয়েছি। আর আমাদের জন্য এদিকে এই যে লঙ্কা ফোড়ন দিলাম, লঙ্কা চিড়ে ফোড়ন দিয়েছি, এখন হচ্ছে আমাদের জন্য মাছের ঝোলটা ফোড়নে দিয়ে দেব, আর বাকি কিছুটা মাছের ঝোল মিছরির জন্য রেখে দেব, ওটা মিছরি খাবে।
আর এই গরমে আমি কিন্তু একদমই শুকনো লঙ্কার গুঁড়োটা আর দিচ্ছি না, দুদিন দিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম পড়েছে। এখন একদম কাঁচা লঙ্কা চিড়ে দেওয়াটাই বেটার আমি মনে করি। তো এদিকে আমার দুদিকেই ঝোল হয়ে গেছে, আমাদের ঝোলটা আর মিছরির জন্য যে মাছের ঝোলটা করব দুটোই হয়ে গেছে। এখন আমি ভালো করে রান্নাঘরটা ক্লিন করব, কারণ ঘরের সাথে সাথে কিন্তু রান্নাঘরটাও ময়লা হয়ে আছে। যদিও 3 দিন ধরে রান্না হয়নি, তবুও রান্না না হলেও কিন্তু ময়লা হয়ে আছে, তার কারণ যেহেতু পড়েছিল একভাবে, কেউ পরিষ্কার করেনি। আর জানেন তো, যেহেতু ঘরটা শুধু ঝাড় দিলে কিন্তু পরিষ্কার হয় না, মোছার প্রয়োজন হয়। কিন্তু যেহেতু মোছার কেউ নেই, আমার বর তো ঘর মোছে না, ও খালি একটু একবার করে ঝাড় দিয়ে দেয়, তো এটাই যথেষ্ট করে। তো যেহেতু মোছা হয় না, সেই জন্য চারিদিকে প্রচুর ধুলো পড়ে। আর হাওয়াতে তো আমাদের সামনের যে বারান্দাটা, প্রচুর ধুলো আসে ওখানে, একটু ঝড় বৃষ্টি হলেই প্রচুর নোংরা হয়। গতকাল রাতেই বলছিলাম যে বৃষ্টি হয়েছে, সাথে একটু ঝড়ও হয়েছে, তো বারান্দাটা প্রচুর ময়লা হয়েছিল। আর এদিকে রান্নাঘরটাও দেখছি টুকটাক ভালোই ধুলো পড়েছে। তো ভালো করে আমি এখন রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি, একদম চকচক করে যাতে। আর আপনারা তো জানেনই, রান্নাঘরটা চকচক না করলে আমার মনটাই শান্তি আসে না। আর প্রত্যেকেই যেই আসুক না কেন বাড়িতে, প্রত্যেকেই আমার রান্নাঘরের ভীষণ প্রশংসা করে, সাথে আমার ঘর সংসার সবটারই প্রশংসা করে, কারণ আমি চেষ্টা করি সবসময় সবটা ভালো মতন গুছিয়ে রাখার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, কোথাও যেন একটুও ময়লা না থাকে। তো এদিকে আমি ইন্ডাকশানটাও ভালো করে মুছে নিয়েছি, ধুলো পড়েছিল বলে। আর মিক্সিটাও বেশ কয়েকদিন মোছা হয়েছিল না, মিক্সির যে গায়ে কিছু কিছু জিনিস লেগে ঠেগেছিল, মানে যেগুলো আর কি মিক্সিতে গ্রাইন্ড করা হয়েছে সেগুলো লেগেছিল, তো ওগুলো আমি ভালো করে মুছে নিলাম। তো এই দিকটা হয়ে গেল। এবার ওই দিকটায় দেখছি ট্রেটাও ভীষণ ময়লা পড়েছে, সেই জন্য ট্রেটা আমি ভালো করে মেজে নিয়েছি, ধুয়ে এখন আমি ট্রেতে যা যা জিনিস রাখি সেগুলো আবার সুন্দর মতন গুছিয়ে রাখছি। আমার গত যে ভিডিওটা লাস্ট ছিল, সেই ভিডিওতেও আমি বেশ ভালো ভালো কমেন্ট পেয়েছি। আর যারা কমেন্ট করেন সত্যি খুব ভালো লাগে, আপনাদের কমেন্ট আমার সত্যিই ভীষণ ভালো লাগে। কিছু কিছু দিদিভাই প্রায় প্রত্যেক দিনই আমার ভিডিও দেখে আর কমেন্ট করে। তো একটা দিদিভাই বলছিল কমেন্ট পড়ার কথা, কিন্তু আজকে আর কমেন্ট পড়তে পারলাম না, কারণ আমার কমেন্টগুলো এখন মনে পড়ছে না। তো পরের দিন আপনাদের কমেন্টগুলো আমি পড়বো। আপনারা প্রত্যেকেই এই ভিডিওটাতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, প্রত্যেকের নাম আমি বলে কমেন্টগুলো পড়বো, এটাতে আমারও বেশ ভালো লাগবে, আপনাদেরও বেশ ভালো লাগবে। তো যেহেতু কয়েকদিন বাড়ি ছিলাম না, প্রচুর তো কাজ জমে গেছে। এদিকে আমার মানি প্ল্যান্টগুলোর অবস্থা ভীষণ গরমে খারাপ, জানেন তো। এই মানি প্ল্যান্টগুলোর জলটা চেঞ্জ করতে বেশ কয়েকদিন মনে নেই, তো সেই জন্য এদের অবস্থা খারাপ। সাথে আমার রান্নাঘরে রান্না করি যেখানে, ওখানে যে মানি প্ল্যান্টটা ছিল, সেই মানি প্ল্যান্টটার অবস্থা এতটা খারাপ, ওটাকে ফেলে দিতে হয়েছে, মানে পুরো রুট পচে গেছে। তার কারণ হচ্ছে বেশ কয়েকদিন জল চেঞ্জ করা হয়নি, সাথে ওটা তো একদম রান্নার পাশে থাকে, রান্নার ওই তেল মশলাগুলো না ওখানে গিয়ে আটকে পুরো পাতাগুলো তেল তেলে হয়ে যায়, যে কারণে পাতাগুলো আর ভালো নেই, কেমন নষ্ট হয়ে গেছে। আর সেই জন্য মানি প্ল্যান্টটাকে ফেলেই দিয়েছি। আমি ভাবছি যে ওখানে আপাতত কোনো আর্টিফিশিয়াল কোনো গাছ রাখবো, আর্টিফিশিয়াল কোনো প্ল্যান্ট রাখবো, এটাই ভালো হবে। তো যাই হোক, প্রচণ্ড গরম। আমার বর দোকান থেকে চলে এসেছে, এখন দুজনের জন্য একটুখানি আমি গ্লুকন-ডি গুলে নিচ্ছি, এটা খেলে অনেকটা শান্তি লাগে, গরমটা একটু কম লাগে। আশা করছি আজকে ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ব্লগটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।